হিন্দু ধর্মের চার ধামের অন্যতম ধাম হল উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ, যে মন্দিরের মূর্তি স্বয়ং ভগবান প্রতিষ্ঠা করেছিলেন, যার দর্শন পাওয়া মানে জীবন ধন্য। তো বাবা বদ্রীনাথের দর্শন করতে গিয়ে আমরা যথারীতি যমরাজের দুয়ারও দর্শন করে এলাম। সেই গল্পই বলবো আপনাদেরকে, এবং বদ্রীনাথ সহজে কিভাবে যাবেন সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। আর তার সঙ্গে থাকছে বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার দূরত্বে ভারতের শেষ গ্রাম, যে গ্রামে নাকি রয়েছে স্বর্গে যাওয়ার রাস্তা। আপনি আশ্চর্য হবেন জেনে যে এই গ্রাম দিয়েই কিন্তু চলে গেছে স্বর্গে যাওয়ার রাস্তা। সেই গল্পই বলবো, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও একটা নতুন ট্যুরে বেরিয়ে পড়েছি। এটা খুব লম্বা ট্যুর, প্রায় 8 দিনের। হ্যাঁ, উত্তরাখণ্ডের অনেকগুলো জায়গায় আমরা এবারে কমপ্লিট করব। অ্যাকচুয়ালি এটাকে একটা উত্তরাখণ্ড সিরিজ বলা যেতে পারে। তো আমরা এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট, ওখান থেকে যাব দেরাদুন। দক্ষিণেশ্বর মায়ের দূর থেকে দর্শন করেই আমরা আমাদের যাত্রা আজ শুরু করলাম। প্রথমে কলকাতা এয়ারপোর্ট, ওখান থেকে দেরাদুনের ফ্লাইট, তারপর দেরাদুন থেকে ঋষিকেশ, কারণ ঋষিকেশের নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে দেরাদুনের জলিগ্রেন এয়ারপোর্ট। বন্ধুরা, তাহলে আমরা এখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং আমাদের ফ্লাইট হচ্ছে 9:40 এবং আমাদের ফ্লাইটের টাইম হয়ে এসছে। এবার আমরা ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। কলকাতা থেকে দেরাদুন ডাইরেক্ট ফ্লাইট দিনের বেলায় এই একটা টাইমেই আছে, সকাল 9:40। আপনারা ট্রেনে করেও যেতে পারেন ডাইরেক্ট ঋষিকেশ। সেক্ষেত্রে আপনাকে হাওড়া থেকে দুন এক্সপ্রেস ধরতে হবে। সপ্তাহের প্রতিদিনই আছে এই ট্রেন। ট্রেনে সময় লাগে 33 ঘন্টার মতো এবং ফ্লাইটে সময় লাগে 2 ঘন্টা। যেহেতু ট্রেনের অবস্থা এখন খুবই খারাপ, তাই আমরা ফ্লাইটে করে গিয়েছিলাম। আর দুন এক্সপ্রেসের যদি টিকিট না পান, সেক্ষেত্রে যে কোনো ট্রেন ধরে হরিদ্বার চলে আসুন। দেরাদুন এয়ারপোর্টটা ছোট হলেও বেশ সুন্দরভাবে সাজানো। এয়ারপোর্টের ভিতরেই ট্যাক্সি বুকিং কাউন্টার আছে। এটা হচ্ছে দেরাদুন এয়ারপোর্টের বাইরের দৃশ্য, জাস্ট অসাধারণ। এই এয়ারপোর্টটি পাহাড় দিয়ে ঘেরা এবং দেরাদুন সিটি থেকে 10 কিলোমিটার আগে। বর্তমানে আমরা আছি দেরাদুনের জলিগ্রেন এয়ারপোর্টে। তো এরপরে আমরা যাব ঋষিকেশ। তো ঋষিকেশ যাওয়ার জন্য ওই এয়ারপোর্টের ভিতরে একটা ট্যাক্সি সার্ভিসের যে কাউন্টার ছিল, তো ওখান থেকে অ্যাকচুয়ালি প্রচুর ভাড়া নিচ্ছে। আর আমরা যখন উবের বুক করলাম তার প্রায় হাফ নিচ্ছে। তো আমরা এখন উবের থেকেই যাবো আর কি ঋষিকেশের বাস স্ট্যান্ডে। দেরাদুন এয়ারপোর্ট থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। রাস্তা এবং রাস্তার পাশের ভিউ দুটোই অপূর্ব। বাসস্ট্যান্ডের আশেপাশে কম পয়সার মধ্যে অনেক ভালো ভালো হোটেল আছে। আমরা ছিলাম আদর্শ হোটেলে। তো আমরা ঋষিকেশে বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে আমরা রুমটা নিয়েছি। এই যে ঋষিকেশ বাস স্ট্যান্ড এখানে, আর আমরা রুমটা নিয়েছি এখানে। অ্যাকচুয়ালি রুমটার ভাড়া একদমই কম, 700 টাকা। যেহেতু আমরা ব্যাচেলার, তাই নন এসি রুমেই নিয়েছি। আর যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, তারা মেক মাই ট্রিপ থেকে বুকিং করতে পারেন। এবার রুমটি দেখিয়ে দিই। এইটা হচ্ছে রুম, অ্যাটাচ বাথরুম। দুজন থাকলে 500 টাকা। আমরা এই ঋষিকেশ বাস স্ট্যান্ডে রুম নেওয়ার পিছনে প্রধান কারণ হলো, কাল সকালে এখান থেকেই 4:30টায় বদ্রীনাথের বাস আমরা ধরবো, তাই এখানেই অ্যাকচুয়ালি আমরা রুমটা নিয়েছি। তো গুড মর্নিং এভরিওয়ান। আজ উত্তরাখণ্ড সফরের দ্বিতীয় দিন। এখন আমরা ঋষিকেশের রুমটা ছেড়ে যাচ্ছি। তো ঋষিকেশ থেকে এখন আমরা যাব বদ্রীনাথ।
বর্তমানে আমরা যাচ্ছি এখন ঋষিকেশের বাস স্ট্যান্ডে। ঋষিকেশের বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো বদ্রীনাথ যাওয়ার জন্য। আর বদ্রীনাথ যাওয়ার যে বাস সেটা আমরা অনলাইনে কেটেছি, আমি সাইডটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো দেখা যাক। এটা হচ্ছে ঋষিকেশের গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, এখান থেকেই অ্যাকচুয়ালি বাসগুলো ছাড়ে। বদ্রীনাথ, কেদারনাথ, যোশীমঠ, রুদ্রপ্রয়াগ যাওয়ার বাস এখান থেকেই ছাড়ে। এটাই হলো আমাদের বদ্রীনাথ যাওয়ার বাস উত্তরাখণ্ড পরিবহন নিগমের। ঋষিকেশ থেকে বদ্রীনাথ যাওয়ার ভাড়া 675 টাকা। এখন বাজে সকাল 5:30। আমাদের বাস ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করলো। ঋষিকেশ থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতো। সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। পথের দুই পাশে অসংখ্য পাহাড়ের সারি, যেদিকে চোখ যায় সবুজ পাহাড়, আর মাঝে মধ্যে পাহাড়ের কোলে কয়েকটা ছোট্ট ছোট্ট গ্রাম। পথের একদিকে যেমন গভীর খাদ, তো অন্যদিকে চড়াই। পথের দৃশ্য কিছুটা নৈসর্গিক হলেও কিছুটা ভয়ানকও বটে, যাকে এক কথায় ভয়ঙ্কর সুন্দর বলে। পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। গঙ্গা যেন আমাদের পথ দেখাচ্ছে, আর তার সঙ্গে বেড়ে চলেছে আমাদের পথের উচ্চতা এবং পাহাড়েরও। এটা হচ্ছে দেবপ্রয়াগ। এখানে ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী একসঙ্গে মিলিত হয়ে নাম হয়েছে গঙ্গা। এখন বাজে সকাল 8:30। গাড়ি এসে দাঁড়ালো পাহাড়ের কোলের একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। এই টোটাল 10-12 ঘন্টার জার্নিতে খাওয়ার জন্য বাস 2 বার দাঁড়ায়, ব্রেকফাস্ট এবং লাঞ্চ করার জন্য। যেটা ভয় করেছিলাম সেটাই হলো, সামনের পাহাড়ে ধস নেমেছে রাস্তার উপর। বুঝতে পারছি না কতক্ষণ পরে রাস্তা ক্লিয়ার হবে। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর রাস্তা ক্লিয়ার হলো। কিছুটা দূর যাওয়ার পর যোশীমঠের আগে এই ছোট্ট টানেলটার মধ্যেই আবার ল্যান্ডস্লাইড। আর এর বিপরীতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিছুদিন আগে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল, যেটা আমরা সবাই নিউজ চ্যানেলে দেখেছি। আমি ভেবেছিলাম হিমাচল এবং লাদাখের রাস্তা খতরনাক হয়, কিন্তু বদ্রীনাথ যাওয়ার যে রাস্তা এতটা খতরনাক হয় তা ভাবতে পারিনি, বিশেষ করে এই বর্ষাকালে। এই পুরো রাস্তাটাই পাহাড় কেটে বানানো হয়েছে। তবে এখানকার বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা খুবই অ্যাক্টিভ। রাস্তায় ধস নামলে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছে। প্রায় বিকেল 4:30 নাগাদ আমরা বদ্রীনাথ বাস স্ট্যান্ডে পৌঁছালাম। পৌঁছেই সঙ্গে সঙ্গে বাস স্ট্যান্ড থেকে ক্যাব বুক করে সোজা বেরিয়ে পড়লাম ভারতের শেষ গ্রাম মানাগ্রামের উদ্দেশ্যে। বদ্রীনাথ থেকে মানাগ্রামের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। পথের দুপাশে অসাধারণ ভিউ। এই মানাগ্রাম সরকারিভাবে ভারতের শেষ গ্রাম হিসেবে স্বীকৃত। এই মানাগ্রামে বেশ কিছু হোমস্টেও আছে। মানাগ্রাম থেকে ভারত চীন সীমান্ত প্রায় 24 কিলোমিটার দূরে। আমি বর্তমানে আছি ভারতের একদম শেষ গ্রামে। গ্রামটির নাম হলো মানাগ্রাম, বদ্রীনাথ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আপনি আশ্চর্য হবেন জেনে যে এই গ্রাম দিয়েই কিন্তু চলে গেছে স্বর্গে যাওয়ার রাস্তা।
কথিত আছে পাণ্ডবরা এই গ্রামের মধ্য দিয়েই সশরীরে স্বর্গে গিয়েছিলেন। মহাভারতের সময় পাণ্ডবরা যখন সশরীরে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন তখন এই মানাগ্রাম দিয়েই তারা গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 3200 মিটার উঁচুতে মানাগ্রামের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী। সরস্বতী নদীর উপর যে বড় পাথরের ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি ভীমপুল। স্বর্গযাত্রার সময় দ্রৌপদী সরস্বতী নদী পেরোতে পারছিলেন না, তাই এই বড় পাথরটা দিয়ে পুল বানিয়ে দিয়েছিলেন ভীম। আর এই গ্রামেই শুধুমাত্র সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায়। এখান থেকে সরস্বতী নদী পাতালে প্রবেশ করে। এখানে একটি সরস্বতী মন্দিরও রয়েছে, যেটা সরস্বতী নদীকে উৎসর্গ করে। যেহেতু মানাগ্রাম ভারতের শেষ গ্রাম হিসেবে আখ্যা পেয়েছে, তাই বিভিন্ন দোকান এটাকে ট্যাগলাইন হিসেবে ব্যবহার করেছে। তারপর ব্যাক টু বদ্রীনাথ। বদ্রীনাথে আমরা হোটেল নিয়েছিলাম একদম পাহাড়ের গায়েই। হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রুম প্রতি ভাড়া 900 টাকা। রুমগুলো বেশ ভালোই, জানলা খুললেই মেঘে ঢাকা পাহাড়। সন্ধ্যায় স্নান করে বেরিয়ে পড়েছিলাম বাবা বদ্রী বিশালের দর্শন করতে। আমাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটা দূরত্বে বদ্রীনাথ মন্দির। মন্দির খোলা থাকে ভোর 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। চার ধামের অন্যতম ধাম হলো বদ্রীনাথ। বদ্রীনাথে আগে প্রচুর বদ্রী গাছ ছিল। কথিত আছে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং বিষ্ণু। সেই কারণেই এই অঞ্চলের নাম হয় বদ্রীনাথ, এবং স্বয়ং ভগবান বদ্রীনাথের মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। খুব ভালোভাবেই আমরা বাবা বদ্রীনাথের দর্শন পেয়েছিলাম। আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে প্রাণের ঠাকুরকে পেলে তো মনের প্রশান্তি বাড়বেই। বদ্রীনাথ মন্দির 6 মাস খোলা থাকে, মে থেকে অক্টোবর মাস পর্যন্ত। বাকি 6 মাস বন্ধ থাকে, কারণ ওই সময় বদ্রীনাথে প্রচণ্ড পরিমাণে বরফ পড়ে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।